প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা আমাদের একজন অতিথির কাছে কিছু বিষয় নিয়ে জানব। বিশেষ করে প্রফেসর ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে। এবং আমাদের আজকের অতিথিকে আপনারা চেনেন, জানেন এবং দেখেছেন আমার কিছুদিন আগের একটা এপিসোডে। ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘে কাজ করে এসছেন, নানা আন্তর্জাতিক সংস্থায় কাজ করে এসছেন, একজন সফল কূটনীতিক ছিলেন এবং এখন অবসর জীবন কাটাচ্ছেন আমেরিকাতে। ডক্টর খলিলুর রহমান, স্বাগতম। আমরা গত এপিসোডে অনেক ধরনের ফিডব্যাক পেয়েছি, ভালো ফিডব্যাক পেয়েছি এবং এর মধ্যে খুব ইন্টারেস্টিং ফিডব্যাক ছিল আপনার সাবেক সহকর্মীদের কাছে থেকে। অনেকেই বলেছেন যে আপনি যেন আবার সক্রিয় হন কূটনীতিতে, আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হন এবং এই সরকারকে যেন সাহায্য করেন। এইরকম ফিডব্যাক এসছে এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে লাইভের সময়, এমনকি পরেও। তাদের মধ্যে অনেকেই রাষ্ট্রদূত হিসাবে কাজ করছেন বাংলাদেশে, যে তারা বলেছেন আপনার সাথে কাজ করতেন, আপনার টিমে কাজ করতেন এবং তারাও চায় যে আপনি সক্রিয় হন এবং আমাকে জানাতে বলেছেন আপনাকে যে আপনার সহকর্মীরা, আপনার ছাত্ররা ভালো কাজ করছে এবং আপনার কথা মনে আছে। আপনাকে আবার স্বাগতম ডক্টর খলিলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনর্বার আমন্ত্রণ জানানোর জন্য। প্রায় 600,000 মানে 6 লক্ষ শ্রোতা দর্শক সেই এপিসোডটা দেখেছিলেন। আমি এত বড় একটা সংখ্যা আন্দাজ করতে পারিনি আগে থেকে। শ্রোতা এবং দর্শকদেরকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বেশ কিছু ফিডব্যাক পেয়েছি। আমি মন্তব্যগুলি পড়েছি, প্রায় 4,500 মন্তব্য এসেছে। অনেকে প্রশংসা করেছেন, প্রশংসায় কে না খুশি হয়, আমিও খুশি হয়েছি। অনেকে অনেক প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টিতে জনমনে যে নানান ধরনের প্রশ্ন আছে, বিপুল আগ্রহ, সেটা আমরা দেখতে পেয়েছি। কিছু কিছু প্রশ্ন এসেছে বাংলা ভাষায়, কিন্তু ভাষার ব্যবহার দেখে মনে হচ্ছে এটা সম্ভবত বাংলাদেশ থেকে নয়। ঠিক আছে, তবু আমি আনন্দিত এই কারণে যে তারা 6 ঘন্টার একটা লম্বা আলোচনা শুনেছেন এবং সেটা নিয়ে মন্তব্য করেছেন। আমরা ভবিষ্যতে আশা করব যে আপনারা আমাদের কথা শোনেন, বাংলাদেশের কথা শোনেন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা কোন দৃষ্টিকোণ থেকে বলছি, কোন যুক্তিতে বলছি, সেগুলো আপনারা জানার চেষ্টা করেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, যুক্তি দিয়ে করবেন, আমরাও শুনবো। এই যে আমাদের পরস্পরের কথা শোনা, একটা ভালো বোঝাপড়া হওয়া জনগণের মধ্যে, এর মাধ্যমে একটা সুন্দর, সফল এবং দীর্ঘমেয়াদী টেকসই সম্পর্ক স্থাপন করা যায়। যে কোনো জাতীয় নীতি, সেটা স্থানীয় হোক, পররাষ্ট্র হোক, জনসম্মতিতেই তো হয়। তো সুতরাং এই যে আমাদের মন্তব্য বা আমাদের কথাবার্তা শোনা, এই প্রক্রিয়াটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস দর্শকরা বোধহয় জানেন না, যেটা আমি গত এপিসোডে বলবো বলে মনে করেছিলাম কিন্তু পরে বলা হয়নি। সেটা হচ্ছে যে আমাদের ডক্টর খলিলুর রহমান এবং আমাদের আরেকজন প্রিয় মানুষ মাহমুদুর রহমান, দুজনে বন্ধু, একসাথে পড়াশোনা করেছেন ঢাকা কলেজে। তো আপনার এপিসোড শোনার পরে মাহমুদ ভাই আমাকে ফোন করেছেন এবং ফোন করে খুবই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং ন্যাচারালি উনি তো আপনাকে এইভাবে হঠাৎ করে ইউটিউবে দেখবেন এটা সম্ভবত উনি আশা করেন। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় যে জাতিসংঘ সাধারণ পরিষদ, এবং আমরা জানি যে খলিল ভাই আপনি জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়েছেন প্রায় 18টা, বিশাল অভিজ্ঞতা। আমরা জানবো যে আসলে ওখানে কি হয়, আলোচনা কি হয়, এটার গুরুত্ব কি। তার আগে আমার খুব বেসিক একটা প্রশ্ন, যেটা এটা মনে হতে পারে যে একটা বোকার মতো প্রশ্ন, বাট এটা জানা দরকার আমার জন্য, যে জাতিসংঘে আমরা কেন থাকি, মানে জাতিসংঘের সদস্য পদে এটা কি মিন করে একটা দেশের জন্য? এটা আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এটার গুরুত্বটা ঠিক মতন বুঝতে পারেন না। আমিও ঠিক বোঝাতে পারবো কিনা জানি না, তবু আমি বলছি। মোটা দাগে জাতিসংঘ হচ্ছে স্বাধীন দেশগুলোর একটা আন্তর্জাতিক সংস্থা, যেখানে দেশগুলো সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে ডিল করে।
দুটো কথা মনে রাখবেন, স্বাধীন এবং সার্বভৌম। স্বাধীন দেশগুলো সার্বভৌম সমতার ভিত্তিতে তাদের পারস্পরিক কাজকর্ম নির্বাহ করে। এই যে আমরা জাতিসংঘে আজকে 193টি সদস্য, তারা কি করে সদস্য হলো? প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো দেশ যদি জাতিসংঘের সদস্য পদ পেতে চায়, তাহলে তাকে একটা দরখাস্ত করতে হয় জাতিসংঘের মহাসচিবের কাছে, এবং তিনি এই দরখাস্তটা পাঠিয়ে দেন প্রথমে নিরাপত্তা পরিষদে। যদিও জাতিসংঘের সকল সদস্যই সমান, ওই যে সার্বভৌম সার্বভৌম সমতার কথা বললাম, কিন্তু এই সমানের মধ্যে কিছু অসমান আছে। জাতিসংঘ সাধারণ পরিষদে সকলেই সমান, সবার এক ভোট, কিন্তু নিরাপত্তা পরিষদে 5টি দেশের ভিটো ক্ষমতা আছে, তারা স্থায়ী সদস্য। ভিটো ক্ষমতা হচ্ছে কি, এই 5টি দেশের যে কোনো একটি দেশ কোনো একটা প্রস্তাব যদি না করে দেয়, সেই প্রস্তাব আর পাশ হয় না। তো এই যে দরখাস্তটা যখন নিরাপত্তা পরিষদে যায়, তখন মেজরিটি, সিম্পল মেজরিটি এটা অ্যাপ্রুভ করতে হয়, কিন্তু ওই 5 জনের প্রত্যেকের সম্মতিটা। আমরা যখন প্রথম জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করি, চীন কিন্তু আমাদেরকে ভেটো দিয়েছিল, যার কারণে আমাদের প্রথম আবেদনটা এগোয় নাই। তো ধরুন চীন যখন আমাদেরকে আর ভেটো দিল না, তখন কি হলো, এইটা চলে গেল আপনার সাধারণ পরিষদে। আজকে যেখানে 193 জন সদস্য দেশ আছে, সেইখানে কিন্তু সিম্পল মেজরিটি না, ওখানে 2/3 আপনার মেজরিটিতে ওটা আপনার অ্যাপ্রুভড হতে হবে, অনুমোদিত হতে হবে। এত সব প্রক্রিয়ার ভেতর দিয়ে যখন একটা দেশ অনুমোদন পায় সাধারণ পরিষদে, তখন দেশটি জাতিসংঘের সদস্য বলে বিবেচিত হলো। ওই আগে বললাম না, সার্বভৌম সমতা এবং আপনার স্বাধীনতা, স্বাধীন দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন, যেটা সার্বভৌম সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে দেশগুলো ডিল করে। আপনি যদি ভুটানের সরকারি কাগজপত্র ঘেঁটে দেখেন, দেখবেন যে জাতিসংঘে সদস্য হবার জন্য তাদের প্রথম যে কারণটা ছিল, অনেক কারণ দিয়েছে, প্রথম কারণটা হচ্ছে সার্বভৌম সমতা, এবং এ কারণেই তারা জাতিসংঘের সদস্য হতে চেয়েছে। এটা একটা প্রধান কারণ, এবং 71 সালে সেই সদস্যপদ পেল। কাছাকাছি দেশ সিকিম, সিকিম তখনও স্বাধীন, যদিও ভারতের সঙ্গে 1950 সালের একটা চুক্তি অনুযায়ী তাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব ভারতের হাতে ছিল, কিন্তু সে একটা স্বাধীন দেশ ছিল। সিকিমের রাজা, স্থানীয় ভাষায় চৌগিয়াল, চৌগিয়াল সম্ভবত উদ্বিগ্ন ছিলেন যে তার দেশ আদৌ স্বাধীন হিসেবে টিকতে পারবে কিনা। চৌগিয়াল তার দেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অনুমোদিত করানোর প্রক্রিয়াটা শুরু করবার চিন্তা করেছিলেন ভুটানের সদস্যপদ প্রাপ্তির পরে পরে। কিন্তু তিনি কিছু করবার আগে ভারত 1973 সালে সিকিমের দায়িত্বভার গ্রহণ করে, এবং 75 সালে সিকিম ভারতে বিলীন হয়ে যায়। এই যে আমি দুটো দেশের কথা বললাম, ভুটান তার স্বাধীনতাটা ধরে রাখতে পেরেছে এবং সিকিম ধরে রাখতে পারেনি। আপনার খেয়াল আছে, সাদ্দাম হোসেনের সময় ইরাক কুয়েত আক্রমণ করেছিল, এবং কুয়েত দখল করে সাদ্দাম হোসেন ঘোষণা করেছিলেন যে দেশটি এখন থেকে ইরাকের 19তম প্রভিন্স বা প্রদেশ হিসাবে গণ্য হবে। এটা টেকে নাই। নিরাপত্তা পরিষদ বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে জোরপূর্বক তারা বল প্রয়োগের মাধ্যমে তারা ইরাককে কুয়েত থেকে তাড়িয়ে দেবে। নিরাপত্তা পরিষদের ওই সভাতে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম যখন সিদ্ধান্তটি হয়, এবং সাদ্দাম হোসেনকে চলে যেতে হয়, কুয়েত তার স্বাধীনতা ফেরত পায়। তো আমি এ পর্যন্ত জাতিসংঘের কোন সদস্য দেশকে অন্য কেউ দখল করেছে, যেমন আমেরিকা দখল করেছে ইরাক বা আফগানিস্তান, কিন্তু দখলদারি ছেড়েও দিতে হয়েছে, এবং সেই দেশগুলোকে তার নিজের দেশে অন্তর্গত করতে পারেনি, বা সেরকম ঘটনা ঘটেনি। তো সেই হিসেবে জাতিসংঘের সদস্য পদ
আহ, একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার এক ধরনের একটা রক্ষা কবচ। আসল রক্ষা কবচ তো জনগণ, সেটা তো আমরা আমাদের দেশে দেখি। এই প্রসঙ্গে কিন্তু আরেকটা জিনিস আমার হঠাৎ করে, আমি সরি টু ইন্টারাপ্ট, হঠাৎ করে মনে আসলো যে ধরেন কোন একটা দেশের অংশ যদি দখল করে নেয়, যেমন ধরেন ক্রিমিয়া দখল করে নিল রাশিয়া, এখানে জাতিসংঘ কি ভূমিকা পালন করবে? দেখুন, আমি আগেই বলেছি যে জাতিসংঘে পাঁচটি আপনার নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য আছেন যাদের ভিটো পাওয়ার আছে। তারা হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য বা ব্রিটেন এবং ফ্রান্স। হুম। এখন রাশিয়া, এদের যে কেউ ভেটো দিলে জাতিসংঘের কিছু করার নাই। আচ্ছা, এখন এইবার রাশিয়া আক্রমণ করলো ইউক্রেন, এখন এটা যদি নিরাপত্তা পরিষদে যায় তাহলে পরে তো রাশিয়া ভেটো দিবে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম যে মানে ক্রিমিয়া দখল করেও ধরে রাখতে পারলো রাশিয়া, জাতিসংঘ কিছুই করতে পারলো না, কারণ রাশিয়া নিরাপত্তা পরিষদের সদস্য এবং তার ভেটো পাওয়ার আছে, তাই তো? হুম, আমি যদি ঠিক, এইটুকু বুঝে থাকি। জি, আচ্ছা, ভারত নিরাপত্তা পরিষদের সদস্য পদ পাওয়ার চেষ্টা জি, করছে এখনো, হুম। এবং শেখ হাসিনা ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পাওয়ার জন্য ভারতকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে ভারত যদি কখনো নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য কতখানি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে? এটা কি ক্রিমিয়ার মতো কোনো ঘটনা ঘটাতে পারে? এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এবং আমরা কূটনীতিবিদরা হাইপোথেটিক্যাল প্রশ্ন সাধারণত জবাব দিই না। তো এখানে আচ্ছা, আমি একটু 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 খুঁড়ে বলবো, আচ্ছা, জায়গাটা একটু ঠিক খুঁড়ে আছে, বলেন। বলবো। আচ্ছা, সেটা হচ্ছে কি জানেন, আপনার আহ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবার জন্য এটা কেবল ভারত না, জাপান চেষ্টা করছে, আপনার ব্রাজিল চেষ্টা করছে। তো এবং আমার মনে আছে এক সময় সম্ভবত বিএনপি আমলে জাপানের আহ, এই যে প্রচেষ্টা সেটাতে বাংলাদেশ সমর্থন দিয়েছিল। তো এখন এইটার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। আপনি আমাকে বলেন, কোন অবস্থাতে চীন ভারতের স্থায়ী সদস্য পদ মেনে নেবে? সেটা কি হতে যাচ্ছে? 9 মণ তেল কি পুড়বে? রাধা কি নাচবেন? না, এটাই ঠিক হচ্ছে আছে, বিলিয়ন ঠিক আছে, ডলার বুঝলাম যে একটা একটা জায়গায় অন্তত আমাদের, আপনি প্রশ্নের উত্তর না দিলেও আমার দর্শকেরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ভারত যদি নিরাপত্তা পরিষদের সদস্য হয়, সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভালো হবে না। এটা আমার দর্শকেরা বুঝে নিয়েছে, আপনি এটার উত্তর না দিলেও। আমি এরপরের প্রশ্নে যাই। আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে, এই যে সাধারণ পরিষদের অধিবেশন, এই পরিবর্তিত পরিস্থিতিতে বিপ্লবোত্তর একটা সরকার তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনূস যাচ্ছেন, এইটার সিগনিফিকেন্স কি? এটার গুরুত্ব কি এখন আমাদের জন্য? ওনার এই জাতিসংঘের সফরটা আসলে গুরুত্বপূর্ণ দুটো কারণ। একটা হচ্ছে আপনি বললেন একটা বিপ্লবাত্মক ঘটনা ঘটেছে, হ্যাঁ, ছাত্র জনতার আপনার বৈপ্লবিক অভ্যুত্থানের ফলে বাংলাদেশ থেকে একটি স্বৈর শাসন, একটি ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। শুধু তাই না, ভারতের সঙ্গে সেই রেজিমের যে বিশেষ ব্যবস্থা ছিল সেটাও ভেঙে গেছে। তো এখন আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি এবং অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তি ইত্যাদি হিসাবে অভিহিত করেছেন এবং সেটার যুক্তি আছে। তো এটা একটা দিক। অন্য কিন্তু আরেকটা দিক আছে, সেটা হলো 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আজকে থেকে ঠিক 50 বছর আগে। এটা কিন্তু বাংলাদেশের জাতিসংঘের 50তম বর্ষপূর্তি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে, এবং এই 50 বছরে জাতিসংঘের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমরা জাতিসংঘের কাছ থেকে বিশেষ করে আহ স্বাধীনতার পরবর্তী সময়ে যথেষ্ট সহযোগিতা লাভ করেছি। আমরাও জাতিসংঘের কাজকর্মে কন্ট্রিবিউট করেছি। জাতিসংঘের দুটো প্রধান বিষয় হচ্ছে শান্তি এবং প্রগতি। শান্তির ব্যাপারে আমাদের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে শান্তিরক্ষা কার্যক্রমে আমরা অংশ নিয়েছি অত্যন্ত গৌরবের সাথে। আর প্রগতি বা উন্নয়নের দিক থেকে বাংলাদেশ দীর্ঘ 50 বছর ধরে স্বল্পোন্নত জাতি সমূহ, এলডিসি, তাদের নেতৃত্ব দিয়ে এসেছে এবং এই পুরো সময়টা ধরে
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নেগোসিয়েশন করে এলডিসিদের জন্য নানান ধরনের সুবিধা আদায় করেছে, এবং যার ফলে আজকে অনেকগুলো এলডিসি লিস্ট থেকে বেরিয়ে তারা এখন উন্নয়নশীল রাষ্ট্রের খাতায় নাম লেখাচ্ছে, আমরাও তার মধ্যে একটি। আচ্ছা, এই যে সামনের সফর প্রফেসর ইউনূসের, এখানে উনি কি কি করবেন বা করতে পারেন জাতিসংঘের চেয়ে? কি কি কাজ দেখুন, করবেনই? মানে আপনি তো জানেন যে মানে একটা একটা রুটিন থাকে, তৈরি থাকে এটা আগে থেকেই। তো সেগুলো কি হতে পারে? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। তো আমাদের যারা ফরেন অফিসের কলিগ আছেন তার এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ, মেধাবী অফিসাররা তাদের দক্ষতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই সফরটিকে খুব সার্থক করবেন, এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তো এখানে আসলে ৩ রকমের কাজ ডক্টর ইউনূসের সামনে। প্রথমটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ। এটা খুব মূল্যবান জিনিস। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব? রাষ্ট্রটা তো আমাদের ঠিক মতন গঠন করাই হয়নি। সেটা আমরা এখন কি করে করব? দুনিয়ার সঙ্গে আমরা কি করে চলবো? আমাদের পররাষ্ট্র নীতি একটা আত্মনির্ভরশীল পররাষ্ট্র নীতি আমরা কিভাবে প্রণয়ন করব এবং বাস্তবায়ন করব? এই পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে? এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এবং বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান কি? প্রধান, হুম, প্রধান বিষয়গুলোতে। এইগুলোই আপনার এই বক্তব্যে উঠে আসবে। দ্বিতীয়, আমি বক্তব্যের ব্যাপারে একটু পরে বিস্তারিতই বলবো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে উনি, এটা কাস্টমারি, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনি জানেন মহাসচিব আমাদের আন্দোলনে ইতিহাসের সপক্ষে ছিলেন। এটা প্রফেসর ইউনূসও জানেন, এবং এটা তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেওয়ার একটা সুযোগ। তিনি হয়তো তাই দিবেন, এবং এবং অন্যান্য আমি এখানে বিষয়। দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে সেইখানে আপনার একটা ক্রুশিয়াল রোল ছিল। এবং সেই দিনগুলোর কথা আমার মনে আছে যে কিভাবে আপনার সাবেক সহকর্মীদের মাধ্যমে আপনি এই জায়গায় ভূমিকা রেখেছিলেন। সেটা হয়তো আমরা কোনো এক সময় বলবো আরকি সবাইকে। থ্যাংক ইউ। এবং সবশেষে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উনি ওই সময়টাতে অ্যাম আপনার বিভিন্ন রিসেপশনে বা বিভিন্ন সভার সময়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, আপনার সরকার প্রধান, এদের সঙ্গে উনার সাক্ষাৎ হবে। এবং সেই সাক্ষাৎগুলোতে উনি কি আলাপ করবেন সেটাও খুব আমাদের জন্যে ভেরি সিগনিফিক্যান্ট। তো এরকম এই যে একটা। উনি হুম, জি শেষ করেন প্লিজ। জি। তো এই যে ধরেন আপনি আপনি ওখানে ওখানে ধরুন ২০ জন খুব ইম্পোর্টেন্ট আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে দেখা হলো। তো এখন মনে করেন উনি যদি আলাদা করে দেখা করতে যেতেন, ওনার তো ২০ টা সফর করতে, হুম, হুম, তাই না? তো এই যে এক জায়গাতে দেখা হচ্ছে এবং আমাদের এই অবস্থাতে তাদের সঙ্গে একটা কথা বলবার সুযোগ হয়েছে, এটা একটা বড় হুম, সুযোগ। আমি সিউর উনি তো সারা জীবন ব্যাপী বিখ্যাত লোকদের সঙ্গে ওঠা বসা করেছেন, এবং এই সুযোগটা উনি ১০০% উনি ব্যবহার করবেন, এ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। অবশ্যই, অবশ্যই। উনি যে বক্তৃতাটা দেবেন সেখানে কি, কি থাকতে পারে বিষয় হিসাবে আম বা উনার বক্তব্যের স্পিরিট হিসাবে কি থাকতে পারে? বা থাকা উচিত বলে মনে করেন আপনি? হুম। ওই যে বললাম না, একটা পরিবর্তিত পরিস্থিতি উনি হুম, একটা বিপ্লবাত্মক পরিস্থিতিতে উনি এসেছেন এখানটাতে। আচ্ছা, হুম, আমাকে এই জিনিসটা মনে করিয়ে দেয় ১৯৭৪ সালে যখন আমরা বাংলাদেশের সদস্যপদ যখন আমরা পেলাম, তখন শেখ মুজিব যে বক্তৃতাটা দিয়েছিলেন, হুম, আমার সেটার কথা মনে পড়ে। একটু পিছে ফিরে যাই এই জায়গাতে। আপনাকে একটু আগে বললাম না স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথাটা? হুম, আচ্ছা, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে আরেকটা ঘটনা বলা প্রয়োজন মনে করছি। ঐদিন বিকেলে অ্যা প্রফেসর আনিসুজ্জামান, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, এখন আর আমাদের মধ্যে নেই উনি, এবং আ প্রফেসর খান সারোয়ার মুর্শেদ, উনি একজন অ্যা প্রখ্যাত অধ্যাপক ছিলেন, পণ্ডিত মানুষ। আমাকে খুব স্নেহ করতেন। তো এই যে আমাদের উপদেষ্টা আ শারমিন মুর্শেদের বাবা উনি। তো ওনারা গিয়েছিলেন থিয়েটার রোডে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে, এবং ওনাকে অনুরোধ জানাতে যে পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করছে। এই মুহূর্তে আপনার আ উচিত জাতির সামনে একটা
আহ, ভাষণ দেওয়া। তো উনি বললেন তথাস্তু, আপনারা তৈরি করেন। তো দুজনে ওটা মুসাবিদা করা শুরু করলেন। এমন সময় একটা ফোন কল, তো কলটায় তাজউদ্দিন সাহেব নিয়ে কিছুক্ষণ কথা বলে উনি ওনাদেরকে বললেন আপনারা কথা বলুন। তো ওপারের থেকে যিনি কথা বলছেন, ওটা হচ্ছে দিল্লি থেকে, জানালেন যে তাজউদ্দিন সাহেবের একটা বক্তৃতা ওনারা লিখে দিয়েছেন, ওটা ওনারা যদি সেটা ডিকটেশনটা নিয়ে নেন। ওনারা নিলেন। তো দুজন বেরিয়ে যাওয়ার সময় বললেন, আমরা কি এক প্রভুর থেকে আরেক প্রভুর হাতে পড়লাম? সুতরাং এই যে আহ, যে এই ভারতের ডমিনেন্স নিয়ে আওয়ামী লীগের ভেতরে দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা, এটা বিবিধ কারণ আছে। যখন শেখ মুজিব দেশে আসলেন, তার সামনে তো এটা একটা বড় প্রশ্ন। এবং সেইখান থেকে 1974 সালের 17ই ডিসেম্বর বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করতে সক্ষম হলো, এই দীর্ঘ পথ বাংলাদেশকে পরিক্রম করতে হয়েছে। এই সদস্যপদ কিন্তু আমরা এমনি এমনি পাইনি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো আজকের প্রেক্ষিতে আমি যে কথাটা বলবো, যেই বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেটা 1971 সালের ঘটনার মতন এতটা সিগনিফিকেন্ট না হলেও এর যথেষ্ট সিগনিফিকেন্স আছে। এবং এই গৌরব গাথা জনতা, আমাদের ছাত্ররা যেভাবে ফ্যাসিজমের সামনে বুক পেতে দিয়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছে, সেই গৌরব গাথা উনি বিশ্বকে শোনাবেন, এটাই তো আমরা আশা করি। সেই সঙ্গে উনি এটাও বলবেন যে আমাদের এই নবযাত্রায় নতুন বাংলাদেশ কি হবে, আমরা কি করে, কিসের ভিত্তিতে এই দেশটি চালাবো। গণতন্ত্র, মানবাধিকার, মানবতা বোধ, সাম্য, ন্যায় বিচার ইত্যাদি মূলনীতির ভিত্তিতে আমরা দেশটা চালাবো, এই কথাটা তো ওনাকে জানাতে হবে। আমরা যে আর ফ্যাসিবাদের আমলে ফেরত যাব না, নেভার এগেইন, সেই প্রতিজ্ঞাটাও সারা দুনিয়ার সামনে ওনাকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই নবযাত্রায় আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে জনগণের মালিকানায় প্রণয়ন করব, বাস্তবায়ন করব, সেই কথাগুলো ওনাকে তো জানাতে হবে। আমরা জাতিসংঘে একটা স্বাধীন সার্বভৌম হিসাবে অন্যান্য দেশগুলোর সঙ্গে ডিল করব এবং তার ভিত্তিতে শান্তি, প্রগতি, সাম্য, এই জিনিসগুলো যে কাজ করবে, পারস্পরিক সুবিধা, এগুলো যে আমাদের নীতির ভিত্তি হবে, সেই জিনিসগুলো ওনাকে অ্যাসিওর করতে হবে পৃথিবীর কাছে। তৃতীয়ত হচ্ছে, দেখুন, একটা বিষয় ওনাকে আমি পরামর্শ দেব, যদি আমার পরামর্শ দেওয়ার অবস্থা থাকে, তাহলে সেটা হচ্ছে যে একটা সরকার বদল হলে নতুন সরকার সাধারণত বলে যে আমরা আমাদের যে সমস্ত চুক্তি করেছিলাম অন্যান্য দেশের সঙ্গে আগে, সেগুলো বজায় রাখবো। এটা আমি অনেক নতুন সরকারকে বলতে শুনেছি। এই বিষয়ে আমি বলবো যে ওনার সম্ভবত নিশ্চুপ থাকাই ভালো, কারণ আমরা তো সব চুক্তি যে মানবো সেটা তো বলতে পারি না। অনেকগুলো চুক্তি তো রিভিউ হওয়ার দাবি উঠেছে এবং হয়তো রিভিউ হবে, আমরা তো সে ধরনের কথা শুনেছি। এই যে বললাম, জাতিসংঘের কাছ থেকে, মহাসচিবের কাছ থেকে আমরা যেই সংগ্রামের সময় উনি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এই কথাটা দুনিয়ার কাছে সামনে আমাদের রেকগনাইজ করতে হবে। ওনার ভাষণে তার উল্লেখ থাকলে ভালো হয়। এখন যেমন ধরেন, হাই কমিশনার ফর হিউম্যান রাইটস আমাদেরকে সাহায্য করছে এই জুলাই আগস্টের ঘটনার তদন্তের জন্য, এবং এর জন্য জাতিসংঘ ধন্যবাদ পেতে পারে। আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে, যেমন আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে গত 15 বছর, সেগুলো কিছু বিশেষ বিশেষ দেশে গিয়েছে। আমরা দ্বিপাক্ষিকভাবে তাদের কাছে এই ব্যাপারে সহায়তা করার কথা বলেছি, কিন্তু এই জিনিসটা আমাদেরকে এই বক্তৃতাতে বলা দরকার। এই কারণে জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গ সংস্থানগুলো এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারে, 1 নম্বর। 2 নম্বর কথা, সারা বিশ্ব জানলো যে আমরা আমাদের হৃত সম্পদ ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা করছি। এইটা যে সমস্ত দেশে এই টাকাগুলো, অর্থ বা সম্পদ দিয়েছে, তাদের উপর একটা চাপ সৃষ্টি করবে।
এই চাপটা দরকার আছে। একটা নগদ প্রাপ্তি আছে, উনি যদি চান সেই প্রাপ্তিটা আমরা সহজেই আদায় করতে পারবো। আমার দীর্ঘ অভিজ্ঞতা তাই বলে। দেখুন, 2026 সালে এলডিসিদের গ্রুপ থেকে আমাদের চলে যাওয়ার কথা। নিয়মটা হচ্ছে যে জাতিসংঘ সচিবালয় কোন কোন দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে তার একটা লিস্ট তৈরি করে, এবং সেইটা অনুযায়ী আমাদেরকে কয়েকটা বছর আগে আইডেন্টিফাই করা হয়েছিল। হঠাৎ করে লিস্ট থেকে বের করে দিলে নানান রকম দুর্যোগ হতে পারে অর্থনীতিতে, সেই কারণে একটা ট্রানজিশন পিরিয়ড দেয়, ঠিক? এবং সেই ট্রানজিশন পিরিয়ড অনুযায়ী 2026 সালে আমাদের এই এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার কথা। সমস্যাটা হচ্ছে এই যে ট্রানজিশন পিরিয়ডে আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে, প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছেন। এবং এই আন্দোলনের ফলেও তো কিছু ডিসলোকেশন হয়েছে, যেটা এখনো চলছে। আমি মনে করি উনি আমাদের এই যে গ্রাজুয়েশন, এলডিসি লিস্ট থেকে বেরিয়ে যাওয়া, এটার জন্য 3টি বছর অতিরিক্ত সময় চাইতে পারেন, এবং চাইলে এটা আমরা পাবো। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে পারি এটা আমরা পাবো। এবং পেলে আমাদের একটু হাঁপ ছাড়া সময় হবে, আমাদের বিভিন্ন কারখানার শ্রমিক বা শিল্প উদ্যোক্তা তাদের লাভ হবে। তো এই জিনিসটা আমি ওনাকে বিবেচনা করতে বলবো। আচ্ছা, এখানে আর যে প্রশ্নগুলো আমি করব এটা ইন্টারকানেক্টেড। যেমন ধরেন প্রফেসর ইউনূস জেনারেল সেক্রেটারির সাথে দেখা করবেন এবং নানা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করবেন। জেনারেল সেক্রেটারির সাথে দেখা করে উনি কি বলবেন ব্যক্তিগতভাবে, এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে যখন দেখা করবেন সেখানে তিনি কি বলবেন ওনাদের কাছে? দেখুন, মহাসচিবের সঙ্গে যখন দেখা করবেন, যে কথাগুলো উনি ওনার ভাষণে বলে উল্লেখ করবেন যে হি ওয়াজ অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি, সেটা একটু বিশদ করেই বলবেন। ভাষণে তো আর সব কথা ওইভাবে বলা যায় না, এবং তাকে ধন্যবাদটা দিবেন। কিন্তু একটা বিষয় যেই আপনার উনি ব্যক্তিগতভাবে আমাদের মহাসচিবকে বলতে পারেন, সেটা হচ্ছে এখন আমরা যে অবস্থা দিয়ে যাচ্ছি, আমাদের দেশের স্থিতিশীলতা এবং আমাদের ট্রানজিশনটা, ডেমোক্রেটিক ট্রানজিশন, সেই প্রক্রিয়াটা খুব সহজ নয়। আমরা সরকারকে এখনো সংহত করতে পারিনি। আমরা নানান রকম সংকেত দেখছি। এই যে আগের ইন্টারভিউতে আমি বলেছি যে ভারতের বাংলাদেশ নীতি বিপর্যয়ের ফলে হাসিনা পলায়নের পরে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তার সুযোগ নানান স্বার্থ, নানান দেশ, নানান শক্তি নিচ্ছে। আমরা সম্ভবত জানিও না কি হচ্ছে। তো এই অবস্থাতে আমাদের স্থিতিশীলতাটা খুব প্রয়োজন, এবং আগামী দিনগুলোতে আমাদের ট্রানজিশনের সাপোর্টটা খুব প্রয়োজন। উনি এ এ মহাসচিবকে বলতে পারেন যে, "মহাসচিব, আপনি তো বিভিন্ন শক্তিশালী দেশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। আপনি তাদেরকে আমাদের কথাটা বলবেন যে, আমাদের এই যে স্থিতিশীলতা, আমাদের ট্রানজিশনে সাপোর্ট করা, এই কথাটা যেন ওনারা না ভুলে যান। ওনারা যেন একটা সক্রিয় ভূমিকা রাখেন।" তাতে হয় কি জানেন? অ্যা আমরা তো বলছি, মহাসচিবের কাছ থেকে এলে এটার একটা অধিকতর গুরুত্ব থাকে। আচ্ছা, এই ছাড়া উনি বলতে পারেন যে, দেখুন, আমরা আ পিস কিপিং এ যেই শান্তি রক্ষাতে যে ভূমিকা রেখেছি, সেটা তো সর্বজন স্বীকৃত। আমরা যাতে আরো বড় ভূমিকা রাখতে পারি, সেই বিষয়ে উনি যেন সচেষ্ট থাকেন। তারপরে আপনার ধরেন এই জলবায়ুর সংকট, আমরা তো একটা ফ্রন্টলাইন স্টেট, এবং উনি জলবায়ুর সেক্টর থেকে একজন উপদেষ্টাও নিয়েছেন, যেটা খুব আশার কথা। এই বিষয়ে আগামী দিনগুলোতে আমরা যেন বিভিন্ন যে কমিটমেন্ট করা হয়েছে জলবায়ু সম্পর্কে বিভিন্ন কনফারেন্স গুলোতে, সেই অনুযায়ী আমরা যেন পূর্ণ সহযোগিতা পাই, সেই কাজে সহায়তার জন্য উনি আহ মহাসচিবকে বলতে পারেন। আরো বললাম না, আমাদের ট্রানজিশনে ওনারা অলরেডি সাহায্য করছেন বাই হেল্পিং উইথ দ্য ইনভেস্টিগেশনস। এর বাইরে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস, যেমন সংবিধানের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে, তারপরে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনের ব্যাপারে জাতিসংঘের ব্যাপক অভিজ্ঞতা আছে। যে আমরা তো ধরেন দুনিয়াতে
যেই যেই জায়গাতে উত্তম দৃষ্টান্ত আছে সেগুলোতে ফলো করবো। সেই ব্যাপারে প্রফেসর ইউনূস যদি জাতিসংঘের মহাসচিবকে রিকোয়েস্ট করেন যে আপনি একটা বিশেষ উদ্যোগ নিয়ে আমাদের এই রিফর্ম এজেন্ডাকে সাপোর্ট করেন উইথ সাবস্ট্যান্টিভ ইনপুটস, এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থানগুলো যাতে এই কাজে আমাদের সহযোগিতা করে, অ্যাক্টিভলি আমাদের সঙ্গে কোঅপারেট করে, এই কথাটা উনি তাকে বলতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ঋত সম্পদ বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে, এই ব্যাপারে আমি আগেই বললাম যে জাতিসংঘ এবং তাদের অঙ্গ সংস্থা, তাদের বিভিন্ন মেকানিজম আছে, সেগুলো যেন বাংলাদেশকে, সেগুলোর মাধ্যমে যাতে বাংলাদেশকে সাহায্য করা হয়, সেই কথাটাও তিনি বলতে পারেন। আর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যখন দেখা করবেন সেখানে তিনি কি বলবেন? সেইখানে ধরেন আমাদের তো নানান রকম দেশের সঙ্গে নানান রকম স্বার্থ। এই যে জাতিসংঘের যারা ৫ জন স্থায়ী সদস্য, দুনিয়ার শান্তি, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি সকল বিষয়ে তারা তাদের মতামত অত্যন্ত প্রয়োজন, ক্রুশিয়াল। উনি তাদের বিশেষ করে এই ৫টি রাষ্ট্রের যারা সরকার প্রধান বা পররাষ্ট্রমন্ত্রী যারাই আসেন, তাদের কাছে উনি এই আবেদনটাই রাখতে পারেন যে বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতার ব্যাপারে তারা যেন আমাদেরকে সর্বাত্মক সমর্থন দেন। আমাদের যে ট্রানজিশনটা হচ্ছে, সেই ট্রানজিশনের ব্যাপারে তারা যেন সমর্থনের বিষয়ে অবিচল থাকেন। এই জিনিসটা তাদেরকে উনি বলতে পারেন। এটা বলাটা খুব প্রয়োজন। দ্বিতীয়, উনি অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে তার দেখা হবে, যারা ধরেন আমাদের দেশের ট্র্যাডিশনালি আপনার ডোনার কান্ট্রিজ হিসেবে পরিচিত। এই সময়টাতে আমাদের যে আর্থিক প্রয়োজন, আমাদের যে বৈদেশিক মুদ্রার সংকট ইত্যাদি, তাদের কাছে তিনি আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট, এই জিনিসটা উনি চাইতে পারেন। আর যাদের, ওই যে বললাম না, যাদের দেশে আমাদের পাচারকৃত অর্থ গেছে, তাদেরকে উনি ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আমাদেরকে এই বিষয়ে আপনারা সাহায্য করুন। এগুলো তো আমাদের টাকা। এগুলো ফেরত পাওয়ার একটা মেকানিজম আপনারা তৈরি করুন। অন্যান্য দেশের জন্য আপনারা করেছেন, আমাদের জন্যও করুন। আমরা জানি যে বাংলাদেশ সরকার সম্ভবত মোদির সাথে একটা সাইড লাইন মিটিং করার জন্য রিকোয়েস্ট করেছিল। এখন এটা ভারতের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে কিনা আমি জানি না। আমি জানি না আপনার কাছে কোনো খবর আছে কিনা। সোফার আমরা যেটা জানি যে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো সম্মতি দেওয়া হয়নি এবং এমন কোনো মিটিং হয়তো হচ্ছে না। কিন্তু স্টিল তারপরেও এখানে গেলে তো অনেকগুলো জায়গা থাকে যেখানে তাদের মধ্যে দেখা হতে পারে। যেমন ধরেন বাইডেন একটা তো ডিনার আয়োজন করবেনই, তো সেখানেও দেখা হতে পারে মোদির সাথে। তো মোদির সাথে যদি দেখা হয় বা কথা বলার সুযোগ হয়, তাহলে প্রফেসর ইউনূস মোদিকে কি বলতে পারেন বা বলা উচিত? দেখুন, ভারত যদি বলে যে এই মিটিংটা হবে, তাহলে তো খুব ভালো। উনি বাইল্যাটারাল বিষয়গুলি, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। উনি বলবেন উনি কি করে এগোচ্ছেন। ভারতও বলবে তার কনসার্ন গুলোর কথা, তার ইন্টারেস্টের কথা। এটা স্বাভাবিক। হুম। কিন্তু মিটিংটা যদি না হয়, মানে উনি তো চলে যাচ্ছেন ২-৪ দিনে, এর ভেতরে যদি মিটিংটা যদি হয়ও তাহলে তো বাইল্যাটারাল ইস্যুগুলো তো বলবেনই। হুম, বাট এটার বাইরে আর এমন কোন বিষয় আছে যেটা বলার দরকার, জরুরি? যেমন ধরেন শেখ হাসিনা আছে, শেখ হাসিনার নামে এতগুলো মামলা, এরকম একটা পতিত স্বৈর শাসক, ফ্যাসিস্ট, যার ভারতে থাকার কোনো বৈধ আইনে স্বীকৃত না, তার ভারতে থাকা, তার বৈধতা নাই। সে তো সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থীও না, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি এবং তার ভিসার জন্য, ভিসা থাকার কারণে বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার কারণে যতদিন সে থাকতে পারে সেই সময়টাও পার হয়ে গেছে, ৪৫ দিন। আর তার তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো রিভোক করা হয়েছে, নাই এটা। তো শেখ হাসিনা প্রসঙ্গে বা যারা এখান থেকে পালিয়ে যাচ্ছে, ধরেন বিপ্লব পালিয়ে গেল, বিপ্লব পালিয়ে তো গেল ভারতে, তো যারা পালিয়ে যাচ্ছে, এই প্রসঙ্গে কি এই বাইলেটারাল মিটিং এ কোনো বিষয় আসতে পারে বা আসা উচিত বা আসার সময় হয়েছে? দেখুন, বাইল্যাটারাল মিটিং এ কি কি আসবে, এটা তো ধরেন মিটিং এর সিগন্যাল পেলেই আহ, তার আলোচ্য সূচি আমরা ঠিক করতে পারি। এটা অলরেডি ইটস টু লেট। আমার মনে হয় না এই ধরনের মিটিং এর সম্ভাবনা আছে। উনি তো চলে যাচ্ছেন ২-৪ দিনের ভেতরে। হুম। তবুও মনে করেন যে শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিল যে তারা এনগেজ করবে, তাহলে পরে এই কথাগুলো তো অলরেডি উনি বলেই দিয়েছেন।
হ্যাঁ? তো এবং আমরা যেমন যেমন ধরুন ওখানে বসে শেখ হাসিনা যদি কথাবার্তা বলেন, এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। যদি মিটিং হয় তাহলে আমরা ধরে নেব ভারত তার সঙ্গে আহ, একটা এনগেজমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা কেবল শুরু। হ্যাঁ, এবং এই শুরুর জায়গাটাতে আমরা তো ভারতকে সম্পূর্ণভাবে এনগেজ করতে পারবো না এই একটা মিটিং। আমরা সেটা সূত্রপাত করতে পারি। উনি যেটা বড়জোর বলতে পারেন যে আমাদের এখানটাতে এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে, ভারত আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, কারণ আমার বৃহত্তম প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সর্বোত্তম সম্পর্ক চাই, কিন্তু তার ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, বিশেষ করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে পারস্পরিক সম্মান, এবং এটা হতে হবে পারস্পরিক লাভ বা মিউচুয়াল আপনার বেনিফিটের জন্য। তো এই প্রিন্সিপাল গুলির বাইরে কিছু বলবার অবকাশ ওনার হবে কিনা আমার সন্দেহ আছে। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে উনি মোদীকে কি বলবেন, এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথাবার্তা হচ্ছে আমাদের, কারণ মিটিংটা হচ্ছে কিনা আমরা জানি না। যদি হয় তাহলে পরে শেখ হাসিনার প্রশ্নে আমরা আমাদের দেশে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অপরাধ, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল করেছে, সেটাতে তার বিচারের যে বন্দোবস্ত করেছে, সেই বিচারটাতে তো তাকে হাজির হতে হবে। এই উদ্যোগটা নেওয়া হয়ে গেছে, চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্টেড হয়ে গেছে, বিচার কার্য শিগগিরই শুরু হবে। আমরা সেই কথাটা বলতে পারি ভারতীয়দেরকে যে দেখুন, বিচার শুরু হয়ে গেলে আপনারা তো রাখতে পারবেন, তাকে ফেরত দিতে হবে, বিচারের সামনাসামনি আসতে হবে। আমরা বিচারটা ট্রান্সপারেন্টলি করব, বিচারটা ন্যায্য বিচার হবে, বিচারটা এমন হবে যে যারা অভিযুক্ত তারাও বলবে যে না, ন্যায় বিচারটা হয়েছে। সুতরাং তাকে আমাদের আদালতের সামনে হাজির করার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। ততদিন আপনারা রাখছেন, যদিও আপনাদের সঙ্গে আমাদের যে প্রত্যর্পণ চুক্তিটা আছে সেই অনুযায়ী তো তার আসবার কথা, ঠিক আছে, আপনারা রাখছেন, কিন্তু বিচার শুরু হয়ে গেলে তাকে তো ফেরত পাঠাতে হবে, সেই কথাটি আপনারা স্মরণ রাখবেন এবং আমাদের বিচার পদ্ধতির প্রতি শ্রদ্ধা রেখে আপনারা তাকে সে সময় আমাদের এখান থেকে পাঠিয়ে দেবেন। এই কথাটি বলা যায় এই মুহূর্তে, কারণ আমরা তো সেদিকে এগোচ্ছি। দ্বিতীয়ত যে কথাটা তিনি বলতে পারেন যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কটাকে আমরা একটা স্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চাই। এই সম্পর্কটা দুদেশের ভেতরে সম্পর্ক হতে হবে এবং সম্পর্কটার প্রধান ভিত্তি হবে যেটা আমি আগে বললাম, আমরা আপনাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ইত্যাদি প্রশ্নে যেমন সমর্থন দেব, তেমনি আপনাদেরকেও তো একই বিষয়ে আমাদের প্রতি শ্রদ্ধাটা রাখতে হবে। আমরা যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করছি সেটার মালিক হবে জনগণ, এবং আমাদের জনগণের ইচ্ছার প্রতি আপনাদের শ্রদ্ধা থাকবে, আমরা সেটাই আশা করি। আমরা আগের যুগে ফেরত যেতে পারবো না, এটা একটা নবযাত্রা। আসুন আমরা এই নবযাত্রাটা এমন ভাবে করি যাতে দুদেশেরই লাভ হয়, আমরা একটা টেকসই দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। আগের যে ব্যবস্থাটা ছিল সে তো টিকলো না, এটা আমাদের জন্য তো খুব খারাপ হয়েছে, আপনাদের জন্য তো কোনো লাভের বিষয় হলো। আপনারা এক ঝুড়িতে সকল ডিম রেখে দিয়ে পরে দেখা গেল সব নষ্ট হয়ে গেল। তো আমরা আগামীতে ধরুন দুটো সৎ প্রতিবেশী দেশ, সৎ প্রতিবেশী হিসেবে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলি। এটা আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। সুসম্পর্ক একটা সম্পদ, আপনারা এই বিষয়ে এটাকে একটা অ্যাসেট হিসেবে দেখবেন। এখানে আমি আরেকটু, আপনি কূটনীতিবিদ হিসেবে খুবই সফটলি এটাকে বললেন, কিন্তু আমি এবং আমার দর্শকেরা বিষয়টাকে অবশ্যই একটু অন্যভাবে দেখি। যেমন ধরেন, আমরা যাই বলি না কেন ভারত সম্পর্কে, মানে ব্যাক ইন আওয়ার মাইন্ডে সবসময় খেলা করবে গত 15 বছর ভারত আমাদের সাথে কি করেছে, এটা তো আমরা ভুলে যাব না, ভুলে যাওয়া উচিত না। এই জন্যে আমাদের ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা হওয়া উচিত এমন যে ভারতকে এখন একতরফা ভাবে দিতে হবে, দেখাতে হবে তার গুডউইল, সে কি করতে চায় তার জেস্চার দেখাতে হবে যে আসলেই সে সংশোধিত হয়েছে। এবং আমাদের
আসলে সম্পর্কের ব্যাপারে ইনডিফারেন্ট থাকাটা ভালো। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার যা ভালো মনে হয় করেন, এরকম আর কি। হ্যাঁ, তোমার যা ভালো মনে হয় করো। হ্যাঁ, এরকম করে আমরা বলবো আর কি। কিন্তু ভারতকে সম্পর্কটা উন্নয়নের জন্য এবং সম্পর্কটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে যেন বাংলাদেশের মানুষ মনে করে যে না, সে ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আদারওয়াইজ ভারতের সাথে সম্পর্ক কোনোদিন আপনাকে বলি, সে- হ্যাঁ, আমি কূটনৈতিক ভাষাতে বলেছি, এটা সত্যি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের ভাষাটা কিন্তু মিছরির ছুরি, শুনতে সুন্দর শোনায়, কিন্তু তার ভেতরে অনেক কিছু লুকিয়ে থাকে। যারা বোঝবে তারা বোঝে। এটা আমি যখন ওনারা বুঝবে, আমার হ্যাঁ দর্শকদের হ্যাঁ না, জন্য আমি ওনারা সেভাবে বুঝবে, বললাম। কিন্তু আপনি যদি জনগণের কাছে জনগণের ভাষায় বলতে বলেন, আচ্ছা তাই বলছে, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের আঞ্চলিক অখণ্ডতা, এটাতে যারা হাত দেবে তার সঙ্গে কোনো কথা নেই। সিধা এক্স্যাক্টলি, এসে, হ্যাঁ সিধা এসো, এক্স্যাক্টলি। হ্যাঁ সিধা এসো। কিন্তু সেইটা তো আপনি এইভাবে বলতে পারবো না। ভারতের সঙ্গে যখন বলবো তখন বলবো, ভাই আমরা তোমারটা শ্রদ্ধা করছি, তোমরা আমাদেরটা শ্রদ্ধা করো। তার হ্যাঁ, মানেটা সেজন্য কি? আমরা বলি, সেজন্য আমরা বলি যে মুরব্বীরা মুরব্বীদের মতো বলুক, কিন্তু মুরব্বীরা যেন আমাদের বুকের কথাটা, বুকের ভাষাটা বুঝে তারপরে উনার বাক্যটাকে ফ্রেম করেন, এবং ভারত যেন বোঝে যে আসলে আমরা বা তরুণ সমাজ বা জনগণ আসলে ভারত সম্পর্কে কি ধারণা রাখে। খলিল ভাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং একটা প্রশ্ন করতে চাই, যেটা জয়শঙ্কর কিছুদিন আগে বলেছেন, আমাদের প্রিয় জয়শঙ্কর। আহ, সেটা হচ্ছে, আমি বলি যে জয়শঙ্করকে যত স্মার্ট দেখায় আর কি, সে তত স্মার্ট না, এবং তার টেনিউরেই মানে ভারতের পররাষ্ট্রনীতি সবচেয়ে বেশি পর্যদস্ত হলো এই অঞ্চলে আর কি। এনিওয়ে, তো জয়শঙ্কর বলেছে যে বাংলাদেশ যেমন ইন্ডিয়া লকড, এবং সেই সেই হিসাবে তার উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ লকড। তো সেই জন্য এই দুই জায়গায় আমাদের দুই দেশের করণীয় কিছু আছে আর কি, সহযোগিতার জায়গা আছে। এই প্রসঙ্গে আপনার কি মনে হয়, কথাটা কি সে ঠিক বলেছে? দেখুন, এটা নির্ভর করছে আপনি মানচিত্র কোন জায়গাটা দেখেন। উনি দেখছেন বাংলাদেশের সঙ্গে ভারতের মানচিত্র। আচ্ছা, আমরা একটু বিস্তৃত পরিসরে যদি পুরো আহ, দক্ষিণ এশিয়ার মানচিত্রটা দেখি, তাহলে আপনি দেখবেন যে ভারত কিন্তু একই হিসাবে আহ, চায়না এবং পাকিস্তান বলবে, তার দীর্ঘতম সীমান্ত হচ্ছে তার দুটো শত্রু দেশের সঙ্গে। তো আপনি যখন একজনকে বলেন যে বাংলাদেশ তুমি কিন্তু ইন্ডিয়া লকড, মানে ইন্ডিয়া আমাদের চারদিকে ঘিরে আছে, তখন আমাদের একটা ভয় যায়, একটা সিজ মেন্টালিটি যেটা বলে, ওরা তো এসে আমাকে মেরে দিবে। কিন্তু আমি যদি ভারতকে বলি যে আপনারা কিন্তু চায়না এন্ড পাকিস্তান লক, তারা কিন্তু সেভাবে চিন্তা করবে না। এটা হচ্ছে একটা মাইন্ড গেম, মাইন্ড গেম। হ্যাঁ, তো এটা একটা আপনি ট্র্যাপে পড়ে যাচ্ছেন ওই চিন্তা করে, ভারত তো আমাদেরকে চারদিকে ঘিরে আছে, না জানে কি করে। হ্যাঁ, সেই চিন্তা আবার অহর্নিশে কাটবে, ঘুমাবে। আসলে হচ্ছে কি, দেখেন না, ফিনল্যান্ডের প্রায় পুরো সীমান্তটাই তো রাশার, আরো কিছু রাশিয়া। আছে স্ক্যান্ডিনেভিয়ানদের সঙ্গে। আহ, আহ, আমি তো কখনো শুনিনি ফিনল্যান্ড ইজ রাশার লক। তেমনি কানাডার সীমান্ত দেখেন আমেরিকার সঙ্গে, তাই না মূলত? তো আমি তো শুনি না কানাডা ইজ আমেরিকার লক, এই কথাগুলো ওঠেও না। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনার ধরেন, এগুলো বললে যে জিনিসটা হয়, একটা সিজ মেন্টালিটি হয়, আপনি তখন ভয়টা পেয়ে যাবেন, আমার তো কোনো অপশন নাই। তো দেখুন, যে দেশের মুক্ত আকাশ আছে, মুক্ত সমুদ্র আছে, তার জন্য দুনিয়াটাই খোলা, দুনিয়াটাই আপনার অপশন। আমাদের অনেক অপশন আছে। তো সেই আমাদের আসলে চিন্তাটা এই অবরুদ্ধ করার কোনো কারণ নাই। আমি কোনো দেশকে কোনো দেশ দ্বারা, বাংলাদেশ কারো দ্বারা লকড, আমরা উই আর নট লকড বাই এনিথিং, উই হ্যাভ অপশনস। তো হ্যাঁ, এইটা যদি বলেন যে ঠিক আছে আমরা নিকট প্রতিবেশী, আপনাদের সঙ্গে আমাদের অনেক কিছু কাজ করার আছে, আমাদেরও ঠেকা আছে, আপনার কাছে পারস্পরিক ঠেকা আছে, আছে তো, প্রতিবেশীদের সঙ্গে থাকে না? তো হ্যাঁ, তারা যদি আমাদের ঠেকাটা স্বীকার করেন এবং আমরাও জানি আমাদের কি ঠেকা আছে, এবং পারস্পরিক আপনার বেনিফিট বা লাভালাভের চিন্তা করে আমরা যদি আমাদের সম্পর্কটা পারস্পরিক সম্মানের সাথে, হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা ভিত্তিতে তৈরি করতে পারি, তাতে তো কারো আপত্তি থাকার কথা নেই। একটু বললাম না, যে কোনো একটা সম্পর্ক, আপনার ব্যক্তিগত সম্পর্ক হোক, একটা দেশের সম্পর্ক, এগুলো হচ্ছে এক এক ধরনের অ্যাসেট। আপনি আপনি একটা ভালো সম্পর্কের উপরে আপনি নির্ভরতা পান। তো ভারতের আমাদের কাছ, আমরা তো ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না,
আমরাও আশা করবো না ভারত আমাদের আক্রমণ করুক, কিন্তু আমরা গত 15 বছর ধরে বাংলাদেশে যে ধরনের বন্দোবস্ত দেখেছি, সেই বন্দোবস্ত তো আমাদেরকে নানানভাবে ক্ষতি করেছে। এবং এই বন্দোবস্তে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারত তো অনেক কিছু করেছে, সেটা আমরা সচক্ষে দেখেছি। তার দায় তো ভারতকে নিতে হবে। কেউ কারো দায় নেয় না, এটাই হচ্ছে দুনিয়াতে নিয়ম। কিন্তু আর যাই হোক, নতুন সম্পর্ক তৈরি করার উদ্যোগ এটা ভারতকেই নিতে হবে, বল তার কোর্টে। আমরা অপেক্ষা করব। তো এবং যদি এখন প্রাইম মিনিস্টার মোদির তরফ থেকে আমরা সাড়া পেতাম যে উনি দেখা করবেন আমাদের প্রধানত উপদেষ্টার সঙ্গে, প্রফেসর ইউনূসের সঙ্গে, সেটা একটা উত্তম সংকেত হতো। যদি সেরকম সংকেত আমরা না পাই, তো ধরে নেব তারা মুখে যাই বলুক, তারা এখন আমাদের এনগেজ করার জন্য তৈরি নয়। তাদের অন্যান্য এজেন্ডা আছে, আমাদের সেটা জানতে হবে, বুঝতে হবে, সেই মতো আমাদের প্রস্তুতি থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ খলিল ভাই। আমরা এর পরবর্তী এপিসোডে আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে এবং পররাষ্ট্র নীতিতে অনেক বিষয় আছে যে বিষয়গুলো দর্শকরা জানতে চায়, এবং আপনি এত সহজভাবে এটা বুঝিয়ে বলেন যে দর্শকরা খুব আনন্দ পায় এবং মজা পায়। আমরা নেক্সট এপিসোডে আরো একটা নতুন বিষয় নিয়ে হয়তো আলাপ করব। আপনি ভালো থাকবেন। দর্শকদেরকে অনেক ধন্যবাদ। খলিল ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের ধন্যবাদ। এপিসোডে আসার জন্য। শুভরাত্রি।